আরও একবার আপনাদের সামনে আমরা হাজির হলাম, আমি এবং আমাদের এডিটর রাজনৈতিক বিশ্লেষক অর্ক ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আজকে বেশ কিছু প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। আমি বেশ কিছু প্রশ্ন রাখবো অর্কর কাছে, কারণ যে প্রশ্নগুলো সাধারণ মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে, যে ভরসা নিয়ে সাধারণ মানুষ নতুন সরকারকে নিয়ে এসেছিলেন, সেই ভরসা কি আদৌ কাজে দিচ্ছে? এই যে বুলডোজার যে রাজ শুরু হয়েছে, এই যে হকারদের যে হাহাকার আমরা শুনতে পাচ্ছি, সেটার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কিছু নীতি পুলিশ সেই ব্যাপার স্যাপারও দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ঘরে ঢুকে ছানবিন করা হচ্ছে যে ঘরে ঠাকুর ঘরটা কিভাবে রাখা হয়েছে, তুলসী তলায় ঠিকমতো তুলসী গাছে জল দেওয়া হচ্ছে কিনা। আচ্ছা, আপনার বাড়ির ভাড়াটে তিনি যদি ধর্মে মুসলিম হন, সেই মুসলমান মানুষটিকে নামাজ পড়েন, বাড়িতে গরু কেটে খান? এসব বিভিন্ন রকম নীতি পুলিশের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পথে কিন্তু বামেরা নেমেছে। এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা বামেদের দেখতে পাচ্ছি তৃণমূলকে ৮০টা সিট পেয়েও, ৮০টা তো অর্ক, ৮০টা সিট পেয়েও তৃণমূলকে আমরা বিরোধীদের ভূমিকায় দেখতে পাচ্ছি না। এই সমস্ত কিছু নিয়ে আজকে অর্কর সাথে আমাদের কথা। অর্ক, প্রথমেই এই যে অবস্থাটা শুরু হয়েছে, এই অবস্থাটাকে কিভাবে ব্যাখ্যা করবে? বিজেপি যখন নির্বাচনী প্রচার শুরু করেছিল তখন তারা স্লোগান দিয়েছিল ভরসা ইন, ভয় আউট। এখন ঠিক উল্টোটা ঘটে গেছে। আমি দেখছিলাম যে দমদম স্টেশনে উচ্ছেদ হওয়া যে মানুষজন, হকারেরা, তারা কাঁদছেন। তারা অধিকাংশই ধর্মে হিন্দু। তারা বলছেন যে যে ভরসার জায়গা থেকে এবং তৃণমূলের দীর্ঘ ১.৫ দশকের অপশাসনে চরম বিরক্ত হয়ে, তোলাবাজিতে চরম বিরক্ত হয়ে তারা অনেকেই বিজেপিকে ভোট দিয়েছিলেন, কিন্তু এখন তাদের অনেকেই এটা ফিল করছেন যে তারা একটা ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে তারা লাফ দিয়ে পড়েছেন এবং সেই আগুনের উত্তাপ তাদেরকে পুড়িয়ে দিচ্ছে। প্রথম কথা হচ্ছে যে এই যে হকারদের উচ্ছেদ করার এবং সেটার পক্ষে একটা জনমত তৈরি করবার যে একটা প্রবল চেষ্টা হচ্ছে, এটাকে নানা রকমভাবে কিন্তু ব্যাখ্যা করা যায়। একটা খুব মোদ্দা বিষয় হচ্ছে যে হকাররা রাস্তাঘাট আটকে ব্যবসা করেন এবং তার ফলে সাধারণ মানুষের প্রচণ্ড অসুবিধা হয়। এই কথার মধ্যে অবশ্যই আংশিক সত্যতা রয়েছে, সত্যতা নেই এ কথা বলা যাবে না। কিন্তু একই সঙ্গে প্রশ্ন ওঠে, রাস্তাঘাট কি কেবলমাত্র হকাররা আটকে বসে থাকেন? আমরা রাস্তার বিভিন্ন অংশে যত্রতত্র মন্দির গজিয়ে উঠতে দেখি না? আমরা দুর্গাপুজোর সময় দেখি না যে একটা বিরাট অংশের রাস্তা সেগুলো আটকে মণ্ডপ তৈরি করা হয়? আমরা দেখি না যে মসজিদের সামনে ব্যাপকভাবে নামাজ পড়া হয়, আমরা গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়? আমরা তো সবই দেখি। হ্যাঁ, ডেফিনেটলি হকারদের কারণে কিছু কিছু মানুষের অসুবিধা হয়, কিন্তু এই যে হকার উচ্ছেদের বিরোধিতা যারা করছেন বামপন্থীরা, তারা অনেকেই বলছেন যে এটা একটা মানবিক জায়গা থেকে তাদের বিরোধিতা। কিন্তু ব্যাপারটা কিন্তু শুধুমাত্র মানবিক কারণে বিরোধিতা, কিছু মানুষের পেটে লাথি পড়ছে বলে বিরোধিতা করতে হবে, ব্যাপারটা একদম এরকম নয়। আমি তো হকার নই, কিন্তু শিয়ালদা স্টেশনে গিয়ে ট্রেন ধরার আগে আমি ৫ টাকায় যে চাটা পেতাম, এখন আমি সেই চাটা পাবো না, সেটা আমায় ৫০ টাকা দিয়ে কিনে খেতে হবে। আমি শিয়ালদা স্টেশনে বা হাওড়া স্টেশনে আমার যখন খিদে পেত, আমি যে দামে আমি খাবারটা খেতে পারতাম, আমি গর্ব করে বলতাম আমার অন্য প্রদেশের বন্ধুদেরকে বা আমার বিদেশি বন্ধুদেরকে যে আমি এমন একটা দেশে থাকি যেখানে আমাকে ১ পাউন্ডের অর্ধেক টাকায় আমার পেট ভরে খাওয়া হয়ে যায়, ৫০ টাকায় আমার পেট ভরে খাওয়া হয়ে যায়, আর ২০ টাকাতে বা তারও কম টাকায় আমার ব্রেকফাস্ট হয়ে যায়। এই যে বিপুল সংখ্যক মানুষ যাদের পেট ভরাতেন হকাররা, সেই মানুষগুলোর কি হবে? আমরা সকালবেলায় জয় গোস্বামীর কবিতায় ছিল ঘুমপাড়ানি মাসি পিসিদের কথা। সকালবেলায় আমরা জানি যে হাজারে হাজারে গৃহ পরিচারিকা তারা বিভিন্ন জায়গা থেকে কলকাতা শহরে আসেন। তাদের যে পেট ভরানোর জায়গা ছিল বাঘাযতীন স্টেশন, যাদবপুর স্টেশন, ঢাকুরিয়া স্টেশনে, ওই মুড়ি আর ঘুগনির বিক্রি করতেন যে মানুষটি তার কাছে, বা কোনোদিন একটু বিলাসিতা, একটু ডিম সেদ্ধ।
যে ছেলে মেয়েগুলো যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বেরিয়ে বা শিয়ালদা সংলগ্ন বিভিন্ন কলেজ, সেন্ট পলস, সুরেন্দ্রনাথ, কলেজ স্ট্রিটের কলেজগুলো থেকে বেরিয়ে যারা ট্রেন ধরতে যেতেন, তারা ওই ঝালমুড়িটা খেতেন, তার অল্প টাকায় পেট ভরে যেত, এই মানুষগুলোর প্রাত্যহিকতাকে বিপন্ন করলো এই সরকার। এবং এটা সেই কারণে শুধুমাত্র মানবিকতার প্রশ্ন নয়, এটা একটা ভয়ঙ্কর বিপজ্জনক খেলা শুরু হলো। মানে একটা অভিযোগ তো ওঠে বিজেপির বিরুদ্ধে, যে বিজেপি সাম্প্রদায়িক দল কিনা জানি না, বিজেপি হিন্দুদের তোষণ করে কিনা জানি না, কিন্তু একটা বিষয় নিশ্চিত মানুষ বলেন যে বিজেপি বড় লোকদের দল। একেবারেই। বিজেপি হিন্দুদের দল তো বলে নিজেদেরকে, কথাটা মিথ্যে কথা। বিজেপি হিন্দুদের দল নয়, বিজেপি বড়লোক হিন্দুদের দল। কেন বলছি? আমরা যদি দমদম স্টেশনে ছবিগুলো দেখি তাহলে দেখব এমন অনেক দোকান ভাঙা পড়েছে, যার সেই দোকান ছোট্ট একটু স্পেস, তার মধ্যেই মা কালীর মূর্তিটা রাখা। আমি একজন আমার বন্ধু সহকর্মী দুর্দান্ত ফটোগ্রাফার তানিয়া, আমি তার তোলা একটা ছবি দেখছিলাম। একজন হকার ভদ্রলোক, তিনি কয়েকটা ছবি এবং বই হাতে নিয়ে তাকিয়ে রয়েছেন, এমনভাবেই তাকিয়ে রয়েছেন সেই চোখের দিকে তাকানো যায় না, সর্বস্ব হারানোর যন্ত্রণা। হাতের ওই বইগুলো হচ্ছে হিন্দু টেক্সট, হিন্দু ধর্মের টেক্সট। সম্ভবত গীতা দেখলাম, আমি ছোটদের রামায়ণ দেখলাম, মহাভারত দেখলাম, সেই দোকানগুলো ভাঙা পড়ছে। কাজেই এই যে শহরটা, এই শহরের যে স্পেস, এই স্পেসের মধ্যে গরিব কোথাও থাকবে না, দারিদ্র থাকবে, দরিদ্র থাকবে না। দরিদ্র মানুষকে এই শহরের বাইরে, আমাদের নাগরিক পরিসরের বাইরে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। দারিদ্র তো দূর হবে না, দরিদ্রকে তাড়িয়ে দেওয়া হবে, এবং তাকে, সে চলে যাবে ঘেটোয়, বস্তিতে, এবং তাকে আমরা দেখতে পাবো না। তার সামনে থাকবে উন্নয়নের দেওয়াল, তার উল্টো দিকে থাকবেন গরিব মানুষ। এটা হচ্ছে এখনকার বাস্তবতা। এবং এটা তো শুধু পশ্চিমবঙ্গে নয়, বিজেপি পশ্চিমবঙ্গে ঠিক সেই কাজগুলো করছে, যেই কাজগুলো বিজেপি অন্য রাজ্যে করেছে। যে হকাররা আজকে কাঁদতে কাঁদতে বলছেন এই কারণে বিজেপিকে ভোট দিয়ে এনেছিলাম, তারা এই কারণে বিজেপিকে ভোট দিয়ে আনেননি। তারা এনেছিলেন, বিজেপিকে ভোট দিয়েছিলেন তৃণমূলের দুঃসহ অপশাসন, তোলাবাজি ইত্যাদি, দুর্নীতি ইত্যাদির বিরুদ্ধে। কিন্তু বিজেপি এসে যেটা করছে সেটা তার রাজনীতি, সেই রাজনীতি তারা অন্যত্রও করেছে। এবং আগামী 5 বছর পশ্চিমবঙ্গে এই গরিব বিরোধিতাই পশ্চিমবঙ্গ সরকারের প্রধান নীতি হবে, এই নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই। আর পাশাপাশি যে মরাল পুলিশিংটা চলছে, এটাও তো তাই, বিজেপির রাজনীতি। আমরা দেখেছি এর আগে আফরাজুলকে মরতে হয়েছে, আমরা দেখেছি গৌরী লঙ্কেশকে মরতে হয়েছে, আমরা কালবুর্গিকে মরতে দেখেছি, আমরা দাভলকরকে মরতে দেখেছি। আমরা মনে করতাম যে বাংলা যেন এসবের বাইরের একটা জায়গা। এটা রবীন্দ্রনাথের বাংলা যতখানি, নজরুলেরও বাংলা ততখানি। এটা দীর্ঘ বামপন্থীদের লড়াই সংগ্রামের জায়গা, গান্ধীবাদীদের লড়াই সংগ্রামের জায়গা। আমরা মনে করতাম এই বাংলায় এসব কিছু হবে না, এই বাংলায় ছেলেমেয়েরা দিব্যি প্রেম করতে পারবে প্রেমের দিনে 14ই ফেব্রুয়ারি, এবং কেউ তাদেরকে পার্কে গিয়ে পিটিয়ে তুলে দেবে না। আমরা বিশ্বাস করতাম যে এই বাংলায় ভালোবাসার ওপর কোনো খবরদারি চলবে না, আমরা বিশ্বাস করতাম। কিন্তু বাংলা তো আসলে সত্যি এরকম কোনো জায়গা নয়, সেই বাংলা ভারতেরই একটা অংশ। এবং ভারতে এই বিজেপির তথাকথিত যে হিন্দুত্ববাদী রাজনীতি, যে রাজনীতির সঙ্গে আমি ভীষণ রকম, আগেও আমি আমাদের এখানে আলোচনায় বলেছি যে বাংলাদেশের জামাতে ইসলামীর যে রাজনীতি, সেই রাজনীতির সঙ্গে অক্ষরে অক্ষরে বিজেপির রাজনীতি মিলে যায়। সেই একই জিনিস বিজেপি 1 মাসও এখনো হয়নি, 1 মাস হব করছে, তার মধ্যেই বিজেপি শুরু করে দিল। কি করছে? একদল লোক একজন মানুষের বাড়িতে ঢুকে যাচ্ছে এবং ঢুকে গিয়ে সে দেখছে যে তুলসী মঞ্চ ঠিকভাবে পরিষ্কার করা হয়েছে কিনা, ঠাকুরের সিংহাসনে একটা মাত্র ঠাকুর কিনা দেখছে, এবং হুমকি দিচ্ছে। আমরা কি দেখছি? আমরা দেখছি যে একদল লোক একটা বাড়িতে ঢুকে গিয়ে সেই বাড়ির তে বহুদিন আগে ভিন ধর্মে বিয়ে করেছিলেন কেউ, তাকে হুমকি দেওয়া হচ্ছে। এই যে তুমি যে কথা বললে যে ভাড়াটের নাম কি, ভাড়াটে মুসলিম কিনা, তিনি ধর্মাচরণ কি করেন, এইগুলোর ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এগুলো কোনো সভ্য দেশে হতে পারে না, সভ্য দেশে এগুলো হয় না।
এগুলো সেখানেই হয় যেখানে মৌলবাদী শক্তিরা ব্যাপক শক্তিশালী, যেমন বাংলাদেশে হয়। বাংলাদেশে ইসলামিস্টরা নামাজ কালাম ঠিকমতো পড়া হচ্ছে কিনা এরকমভাবে খোঁজ নেয়। বাংলাদেশে ইসলামিস্টরা কে কতটা শাহবাগী কোনো সেটার খোঁজ নেয়। শাহবাগী বলতে ওরা বোঝে যার কপালে লাল টিপ আছে, যে মেয়েরা সিগারেট খায়। আর আমরা এখানে সেম জিনিস দেখছি। খুব সম্ভবত বহরমপুর শহরে বিজেপির নেতা গিয়ে তিনি হুমকি দিচ্ছেন, তিনি বলছেন এখানে কোনো মেয়েরা সিগারেট খেতে পারবে না। অর্থাৎ সরাসরি, আমি সিগারেট খাওয়ার পক্ষে নই, আমি ব্যক্তিগতভাবে স্মোক করি না, আমি মনে করি সিগারেট খাওয়া ভীষণ খারাপ, শরীরের জন্য খারাপ, কিন্তু সেটা একজন পুরুষের জন্য খারাপ, যতটা খারাপ একজন মহিলার জন্য, একজন নারীর জন্য ততটাই খারাপ, একজন তৃতীয় লিঙ্গের মানুষের জন্য ততটাই খারাপ। কিন্তু সিগারেটটা খেতে পারবেন না শুধু মেয়েরা। কাজে এই সমস্ত কিছু হচ্ছে বিজেপির যে মধ্যযুগীয় রাজনীতি, সেই মধ্যযুগীয় রাজনীতি পশ্চিমবঙ্গে তারা প্রয়োগ করতে চাইছে, এবং পশ্চিমবঙ্গটাকে তারা গোবলয়ের একটা রাজ্যের মতো করে ট্রিট করছে। পশ্চিমবঙ্গের যেটুকু অবশিষ্ট ছিল সেইটুকু তারা সরাসরি ধ্বংস করে দিতে চাইছে। এটাই বিজেপির রাজনীতি, সেই রাজনীতি বিজেপি করছে। এই বিজেপির এই রাজনীতির বিরুদ্ধে তো রাজনীতি নিয়েই লড়তে হবে। সেই লড়াইটা তো আমরা শুধুমাত্র বোধহয় পথে বামেদের দেখছি, আমরা যারা প্রধান বিরোধী দল সোকল্ড তাদের তো দেখতে পাচ্ছি না কোথাও। তারা নিজেদের দল নিয়েই ভীষণ এখন টালমাটাল। তো বামেরা যে পথে নামছে, মানে এইটা কতটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে সাধারণের মনে? আমার যেটা মনে হলো যে 4 মের পর থেকে আমি যেই ধরনের বামপন্থী রাজনীতি পশ্চিমবঙ্গে দেখছি, আমার অভিজ্ঞতা এরকম বামপন্থী রাজনীতি পশ্চিমবঙ্গে দেখিনি। তার কারণ আমার জন্ম 1989 সালের শেষ দিকে, ঘোর বাম আমল, এবং মোটামুটি 7-8 বছর 10 বছর থেকে যখন একটু একটু করে খেলার পাতা দিয়ে খবরের কাগজটা পড়া শুরু, বুঝতে শেখা, সেই সময় থেকে আমি দেখেছিলাম যে দু ধরনের বাম। একদিকে মূলত সরকারে বামফ্রন্ট ছিল, অন্যদিকে সরকারের বিরুদ্ধে কিছু বাম দল ছিল, এসইউসিআই বা নকশালপন্থীরা, তারা ছিলেন, তাদের একটা রাজনীতি। কিন্তু এই 4 মের পর থেকে যে রাজনীতি দেখছি, সেই রাজনীতি আমাকে মোহাম্মদ ইসমাইলের কথা মনে করিয়ে দিচ্ছে, সেই রাজনীতি আমাকে মোহাম্মদ আমিনের কথা মনে করিয়ে দিচ্ছে। আমি নাম করে বলি, আমি গার্গী দিকে দেখছি, গার্গী চট্টোপাধ্যায়কে। গার্গী চট্টোপাধ্যায় সিপিআইএম দলের নেত্রী, এবং গ্ল্যামারাস নেত্রী বা নেতা বলতে আমরা যাদেরকে চিনি, গার্গী চট্টোপাধ্যায় তাদের মধ্যে পড়েন না। গার্গী চট্টোপাধ্যায় খুব যে সুবক্তা একেবারেই নয়, আমি ওকেও সামনাসামনি এটা বলতে পারি, এবং তিনি টকশো আলো করে বসেন না। কিন্তু আমি দেখলাম দমদমে যখন হকার উচ্ছেদ হচ্ছে, গভীর রাতে যখন হকার উচ্ছেদ হচ্ছে, তখন বুলডোজারের সামনে গার্গী চট্টোপাধ্যায় গিয়ে দাঁড়ালেন, তাকে টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া হলো বুলডোজারের সামনে থেকে। আমার বৃন্দা কারাতকে মনে পড়ছিল, দিল্লিতে যেরকমভাবে তিনি উচ্ছেদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, আজকে গার্গী চট্টোপাধ্যায় ওখানে দাঁড়ালেন এবং তিনি হকার উচ্ছেদ রুখতে পারলেন না। আমি দেখলাম গার্গী চট্টোপাধ্যায় কাঁদছেন। এই মানুষগুলোর সর্বস্ব চলে গেল। বামপন্থীরা আপ্রাণ চেষ্টা করলেন এই মানুষগুলোর জীবন জীবিকা সেটাকে বাঁচাতে, কিন্তু তারা পারলেন না। এই না পারার যন্ত্রণাবোধ গার্গী চট্টোপাধ্যায়কে কাঁদালো। এই চোখের জলটাই বামপন্থা, এই চোখের জলটাই বামপন্থা। আমি দেখলাম বিস্তর সমালোচনা করার জায়গা আছে, কিন্তু 15 বছরেরও বেশি আগে যারা সরকার থেকে চলে গিয়েছে তাদের সমালোচনা করার তো কোনো কারণ নেই, তারা তো একটা মাত্র এমএলএ পেলেন এতদিন বাদে। আমি দেখলাম 86 বছর বয়সের একজন ভদ্রলোক, তড়িৎবরণ তোপদার, ব্যারাকপুরের সাংসদ, তিনি আমার প্রিয় রাজনীতিবিদ নন, কিন্তু 86 বছরের অতিবৃদ্ধ মানুষটিকে আমি সেদিন দমদম স্টেশনে দেখলাম হকার উচ্ছেদ আটকানোর চেষ্টা করতে, ব্যর্থ চেষ্টা। তিনি পারেননি হকার উচ্ছেদ আটকাতে। কিন্তু ওই যে দুজনের কাঁধে ভর দিয়ে একজন 86 বছরের মানুষ এসে দাঁড়ালেন দমদমে, ওই দাঁড়ানোটা আমার কাছে বামপন্থা। কলকাতার রাজপথে মিছিল দেখলাম, বড় মিছিল, হকারদেরকে নিয়ে শ্রমিক সংগঠনগুলোর মিছিল, এবং সেই মিছিলে খুব ইন্টারেস্টিং, সিপিআই, সিপিএম, আরএসপি ফরওয়ার্ড ব্লকের পাশাপাশি এসইউসিআই এবং সিপিআইএমএল-এর শ্রমিক সংগঠনের যারা মানুষ তারাও সেখানে সামিল। এই যে বামেরা ঐক্যবদ্ধ হতে পারছেন, সময় তাদেরকে ঐক্যবদ্ধ করে নিচ্ছে মানুষের জীবন জীবিকা বাঁচানোর জন্য, এটাই বামপন্থা, এবং সেটা তারা অনুশীলন করছেন। আর এই প্রশ্নের প্রথম অংশটায় আসি, যে তৃণমূল কংগ্রেসের 80 জন এমএলএ, রাজ্যের অধিকাংশ সাংসদ এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের, প্রায় সব পুরসভা তাদের দখলে,
জেলা পরিষদগুলো তাদের দখলে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস আক্রান্ত মানুষের পাশে নেই, তারা রাস্তায় নেই, তারা অদ্ভুত একটা টালমাটাল অবস্থার মধ্যে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সবে পথে নামার ইঙ্গিত দিচ্ছেন, সবে তিনি শুরু করছেন, কিন্তু এর মাঝখানে যে সময়টা চলে গেল, এই সময় বিজেপির যে বুলডোজার রাজ, তার বিরুদ্ধে বামপন্থীরা ছাড়া আর কেউ নেই, এবং বামপন্থীরা কার্যত প্রধান বিরোধীর ভূমিকা পালন করলেন। আরও একটা কথা এক লাইন যোগ করি, বামেরা কিন্তু এই মুহূর্তে রাজ্যের তৃতীয় শক্তি নন, তৃতীয় শক্তি কংগ্রেস। তাদের দুজন এমএলএ। কংগ্রেসকে তুমি রাস্তায় দেখতে পাচ্ছ? আমি তো রাস্তায় দেখতে পাচ্ছি না। আমি দেখলাম বামপন্থী শ্রমিক সংগঠনগুলোর সাথে একটা যৌথ মিছিলে কংগ্রেসের আইএনটিইউসির কিছু মানুষ তারা ছিলেন, কিন্তু বামপন্থীরাই তারা ঐক্যবদ্ধভাবে তারা এই বিজেপির বুলডোজার রাজের বিরুদ্ধে তারা রাস্তায় নামছেন। এবং আমার মনে হয় এর মাধ্যমেই বামপন্থার একটা পুনর্জাগরণের সম্ভাবনা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে, এবং সেইটা আইনসভা থেকে নয়, রাজপথ থেকে তৈরি হচ্ছে। একদমই ঠিকই বলেছো তুমি, মানে আমরা চোখের সামনে দেখতেই তো পাচ্ছি অর্ক। তো আজকে আমাদের আলোচনাটা আপাতত এখানেই আমরা থামাচ্ছি। এবং এই যে তৃণমূলের কথা অর্ক যেটা বললেন, যে প্রধান বিরোধী দলের ভূমিকা যাদের পালন করা উচিত তাদের আমরা দেখতে পাচ্ছি না রাস্তায়। কেন দেখতে পাচ্ছি না? তাদের অন্তর্লীন দ্বন্দ্বটা কি, এই নিয়ে আমরা পরের এপিসোডে আসি। আজকে এটুকুই, ধন্যবাদ।